আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব রেচনের ফিজিওলজি। ওকে, ফিজিওলজি মানে কি আমি ছোট করে বলি। আমরা দেহে অ্যাকচুয়ালি নাইট্রোজেনযুক্ত খাবারগুলো খাই, দ্যাট ইজ কল প্রোটিন। তোমরা জানো প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, NH2, রাইট? তো ওইটা আমরা যখন খাই তখন আমার দেহ করে কি ওইটাকে শেষ পর্যন্ত ইউরিয়া বানায়। দেন আমরা কি করি, ওই ইউরিয়াটাকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিই। সো বেসিকলি আমাদের দেহে নাইট্রোজেন যখন আসে তখন দুইটা স্টেপে কাজ হয়। একটা হলো ওটাকে প্রথমে ইউরিয়া বানাইতে হবে, যেটা যকৃতে ঘটে, এবং ইউরিয়াকে আমরা বের করে দিব, যেটা কিডনিতে ঘটে। ঠিক আছে? সো দেখো, প্রথমে আমরা দেই ইউরিয়া তৈরি। সো ঘটনাটা হচ্ছে যকৃতে ঘটে। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ইউরিয়া তৈরি হয় যকৃতে। আর ইউরিয়া নিষ্কাশন করে মূত্রের মাধ্যমে। সো সেই মূত্র সৃষ্টি হয় কোথায়? কিডনিতে। ইউরিয়া নিষ্কাশন। ওকে, এই কনসেপ্টটা বুঝো। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা আমিষ খাইলাম। আমিষের বাংলা প্রোটিন, ইউ নো দ্যাট। এবং প্রোটিনে দেখবা যে NH2 মূলক আছে, নাইট্রোজেন আছে, রাইট? সো আমরা যখন প্রোটিনটা খাই আমাদের পরিপাক নালীতে গিয়ে, পরিপাক চ্যাপ্টারে পড়েছো, পরিপাক নালীতে গিয়ে প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে, প্রোটিওলাইটিক বা প্রোটিন ভাঙনকারী এনজাইমের মাধ্যমে সেগুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিডগুলো কি হয়, সেই অ্যামিনো অ্যাসিডগুলো চলে যায় হচ্ছে আমাদের যকৃতে। তার মানে যে এখন যেটা ঘটবে পুরোটা যকৃতে ঘটবে। এই অংশটুকু কোথায় ঘটলো? পরিপাক নালীতে। এগুলো বুঝতে হবে, সহজ কনসেপ্ট। তো যখনই যকৃতে চলে গেল আমাদের এই অ্যামিনো অ্যাসিডগুলো, এখন যকৃৎ ডিসাইড করছে যে অ্যামিনো অ্যাসিডে তো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো খুব খারাপ দেহের জন্য, একে বের করে দিতে হবে, কারণ অলরেডি অনেক নাইট্রোজেন হয়ে গেছে। এবং আমরা যখন মাংস খাই তখন তো আমরা কবজি ডুবায়ে খাই, একবারে এগুলো সব মাখায় ফেলি। বিয়ে বাড়িতে গেলে মাংস কেন কম দিছে চেঁচামেচি করি। আলটিমেটলি তোমার মাংস কিন্তু তোমার শরীর রাখে না, সাথে সাথে বের করে দেয়। বুঝতে পারছো? এবং বের করতে গিয়ে যকৃৎকেও তো কষ্ট করতে হয়, কিডনিকেও কষ্ট করতে হয়। তাহলে মাংস এমন একটা খাবার, আমরা চেষ্টা করব যে অযথায় বেশি না খাইতে, যতই ভালো লাগুক। ওকে, সো পরিপাক নালী প্রোটিন ভেঙে যে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছে, সেই অ্যামিনো অ্যাসিডটাকে আমরা এখানে আনলাম যকৃতে। যকৃতে এখন করবে কি, অ্যামিনো অ্যাসিড থেকে এই যে অ্যামিন মূলকটাকে বের করে দিবে। সো এই প্রসেসটার নাম হলো NH2 বের করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিএমিনেশন। ডিএমিনেশন। ডি শব্দের অর্থ হচ্ছে রিমুভ করা। ডি মানে কি? রিমুভ করা। মামনি ওদিকে জমা। আচ্ছা, সো যখন NH2টা বের করে দিল, পাইলাম আমরা কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা কিন্তু আমাদের দেহ ব্যবহার করতে পারে। এই কিটো অ্যাসিড থেকে আমাদের দেহ মাইটোকন্ড্রিয়া থেকে ATP তৈরি করতে ব্যবহার করতে পারে। তো যাই হোক, এখন আমাদের হাতে রইল স্টিল এই যে নাইট্রোজেনটা, তাই না? আমরা বের করতেছি কি, নাইট্রোজেনটাকে বের করতেছি। সো কিটো অ্যাসিড কী হলো, আমরা ইস্যু এটা না আমাদের। সো অ্যামিনো অ্যাসিড থেকে আমরা অ্যামিন মূলকটা বের করলাম, এই যে দেখো এখানে, আর অ্যাসিডটা কিটো অ্যাসিড হয়ে গেল। ঠিক আছে? ধীরে মা, আস্তে। আচ্ছা, এখন যে NH2টা আছে, আমাদের টার্গেট যেহেতু নাইট্রোজেনটা বের করা, NH2টার সাথে আমরা একটা প্রোটন অ্যাড করে যদি দিতে পারি, তাহলে এটা যকৃৎ করতেছে, অ্যামোনিয়ায় পরিণত হয়। ওকে, এখন অ্যামোনিয়াকে দেহ থেকে বের করে দিতে হবে। এখন খুব মজার জিনিস হলো, অ্যামোনিয়া তো খারাপ, আমাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাও খারাপ। তাহলে দুইজনকে একসাথে বের করে দেব। কিন্তু দুইজনের সন্ধি যদি করাইতে চাই, আমি একজন একসাথে পাঠাইতে চাই, তাহলে আমাকে কিছু ATP খরচ করতে হয়। তাহলে NH3 অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা একসাথে বের করে দিব, সাথে কিছু আমাদের শক্তি বা টাকা খরচ করতে হইল, হয় না? মাঝে মাঝে খারাপ মানুষকে বিদায় করতে টাকা দিতে হয়, লাইক দ্যাট। 1, 2, 3 এই তিনজন মিলে যে যৌগটা গঠন করে তার নাম হলো কার্বামাইল ফসফেট। কার্বামাইল ফসফেট। খেয়াল করো, এই যে ফসফেটটা, এই যে ফসফেট, কার্বন ডাইঅক্সাইডে যে দেখো কার্বা, আর অ্যামোনিয়াটা দেখো অ্যামাইল, কার্বামাইল। ঠিক আছে? অ্যামোনিয়াটা মাইল, মতে মাইল, কার্বন ডাইঅক্সাইডের কার্বা,
এটিপির যে ফসফেটটা আছে ফসফেট, সো তিনজন মিলে কার্বামাইল ফসফেট, এবং তারা যকৃতেই একটা চক্রে প্রবেশ করে। এই চক্রটার নাম হচ্ছে অরনিথিন চক্র। এই চক্রটার নাম কি? অরনিথিন চক্র। ওকে, আচ্ছা। সো অরনিথিন চক্রে সে এখন প্রবেশ করবে। তোমরা দেখো এই যে অরনিথিন আসতেছে এইদিকে, এই তিনজন মিলে যে কার্বামাইল ফসফেট হচ্ছে তারা অরনিথিনের সাথে যুক্ত হয়ে সাইট্রুলিন তৈরি করলো। সাইট্রুলিনটা এসে আর্জিনিন হলো, আর্জিনিনটা ইউরিয়াটাকে বের করে দিল। মানে আর্জিনিন থেকে তুমি যখন ইউরিয়া বের করবা, আর্জিনিনটা তখন আবার অরনিথিনে পরিণত হয়। ইউরিয়াটা আমরা পেয়ে গেলাম। এখন এটা কি করব আমরা? যকৃৎ করবে কি, এটাকে রক্তে পাঠাবে। রক্ত হয়ে কোথায় যাবে? হৃৎপিণ্ড। খুব সিম্পল, হৃৎপিণ্ড তো যাইতে হবে। হৃৎপিণ্ড তখন করবে কি, ধমনির মাধ্যমে, অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে পাঠাবে। এটা বৃক্কে যাবে। বৃক্কের যে বৃক্কীয় বা রেনাল ধমনির মাধ্যমে বৃক্কে প্রবেশ করবে। তোমরা জানো দিস ইজ এ বৃক্ক, যে প্রবেশ করে তার নাম রেনাল ধমনি। ঢুকে দেখবা ছোট 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 সরু রক্তনালীতে পরিণত হচ্ছে। সেই রক্তনালীগুলোর নাম আমরা বলতে পারি অ্যাফারেন্ট আর্টারিয়ল, অ্যাফারেন্ট ধমনিকা। ওকে, তোমরা জানো অ্যাফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিয়ল। তো অ্যাফারেন্ট আর্টারিয়লটা বেসিক্যালি কোথায় যায় বলো তো? বেসিক্যালি হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে। বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে, তাই না? সো যাই হোক, আমি এখন এই সামনে থেকে একটু তোমাদের এক্সট্রা একটু দেখাই দিই। তো এটা আমি নিজে মনে রাখি এইভাবে, ওসি আর ইউরিয়া, ওসি আর ইউ। এইটা আমার যদি মনে রাখতে পারি তাহলে আমার অরনিথিন চক্র সম্পর্কে সব মনে থাকবে। এই যে দেখো, ওসির ও থেকে অরনিথিন, সিতে সাইট্রুলিন, আর থেকে আর্জিনিন, আর ইউটা দেখো বের হয়ে গেল ইউরিয়া। তাহলে ও সি আর ইউরিয়া মনে থাকবে। শুধু অরনিথিন যখন আসে, যেহেতু অরনিথিন চক্র এটা, অরনিথিন যখন আসে সেখানে এই যে এরা তিনজন প্রবেশ করে। দুজন খারাপকে তাড়াইতে গেলে আমাদের টাকা দিতে হবে, শক্তি দিতে হবে, রাইট? সো খুব সিম্পল। তো দেন তুমি যে ইউরিয়াটা পাইলা, ইউরিয়াটা যকৃতে তো ঘটনাটা ঘটতেছে। যকৃত থেকে কি হয়? যকৃত থেকে হৃৎপিণ্ডে যায় রক্তনালীর মাধ্যমে। হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের যে বাম ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকলের যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টাতে বের হয়ে যায়। সো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, নিচে নামে। ওকে, সো দিস ইজ কল ডিসেন্ডিং অ্যাওর্টা বা নিম্নগামী মহাধমনী। যাচ্ছে গিয়ে দুই পাশে কিডনিতে প্রবেশ করে, রেনাল ধমনী নামে বা বৃক্কীয় ধমনী নামে। ভেতরে যখন প্রবেশ করে তখন তারা ছোট ছোট নালী পরিণত হয়। দ্যাট ইজ কল্ড অ্যাফারেন্ট আর্টারিয়ল। ওরা বৃক্কের মধ্যে প্রবেশ করে। তো এই যে আসলো বোম্যান্স ক্যাপসুল, এটা ছবিটা আমি এখানে দিচ্ছি। এই যে দেখো, বোম্যান্স ক্যাপসুল হলো এইটা। ক্যাপসুল মানে হচ্ছে ঢাকনি, আবরণী। দেখো এটা আবরণীর মতো। এই যে দেখো, এইটা হলো ধরা যাক হচ্ছে রেনাল ধমনীটা হচ্ছে বৃক্কে প্রবেশ করলো, করে অ্যাফারেন্ট ধমনিকায় পরিণত হলো। এই দেখো অ্যাফারেন্ট ধমনিকা এখানে আসলো, বের হয়ে যাচ্ছে এবার, রাইট? অ্যাফারেন্ট ধমনিকাটা একটু চওড়া হয়, কারণ বেশি রক্ত প্রবেশ করে, কম রক্ত বের হয়, ফলে একটা চাপ ক্রিয়েট হয়। তো এই হলো ঘটনা। তো এখন তুমি দেখো যকৃৎ থেকে এই পাশে ইউরিয়া নিয়ে এখানে চলে আসছো, ঠিক আছে? কোনোভাবে তুমি যদি এই জায়গায় নিয়ে আসো, লালটা থেকে এই কালোটার মাঝখানে, এই কালো থেকে এই স্পেসে নিয়ে আসো, স্পেস থেকে, তাহলে তারা ধীরে ধীরে এই পাশে চলে যাবে, এই পাশে দেহ থেকে বের হয়ে যাবে। তোমরা জানো এটা। তো এখন আমাদের কাজ হলো এই জায়গা থেকে এখানে কিভাবে বের করবো, দ্যাট ইজ কল মূত্র সৃষ্টি। ঠিক আছে, খুব সিম্পল। এক এক করে আমরা দেখি। আমরা একটা ট্রিক মনে রাখবো, মূত্র সৃষ্টির ধাপ কয়টা? 3টা। কিভাবে মনে রাখবো? আনিস নামে মনে রাখবো, আনিস। ওকে, আতে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন। এই দেখো, আতে আলট্রাফিল্ট্রেশন, যার বাংলা হলো অতি পরিশ্রবণ। নিতে হচ্ছে নির্বাচনমূলক বা নির্বাচিত পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। শতে হচ্ছে সক্রিয় ক্ষরণ, যেটার আরেক নাম হলো টিউবুলার ক্ষরণ। সিম্পল, তুমি শুধু
এইটা 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 মনে রাখবো, বাকিগুলো তোমার জন্য সহজ মনে হবে। ওকে, আচ্ছা দেখো, এই যে এখানে রক্তগুলো আসছে, আমি এক কাজ করি এটা বড় করে দেই, তাইলে তোমাদের জন্য খুব সহজ হবে। ওকে, বেশ বড় করে দিলাম, তোমাদের জন্য বুঝতে সহজ হবে। কি হয় দেখো, সেটা হলো এখানে একটা হাইড্রোস্ট্যাটিক চাপ ক্রিয়েট হয় প্রথম ধাপে। দেখো হাইড্রোস্ট্যাটিক চাপ কিভাবে ক্রিয়েট হয়, এই যে রক্তগুলো আসতেছে আসতেছে আসতেছে, এখানে রক্তের পরিমাণ বাড়তেছে। ওকে, প্রচুর পরিমাণে রক্ত এখানে হয়ে গেল। এখন তোমরা আমাকে বলো তো, এই পাশটা কি সরু না? ইফারেন্টটা আউটগোয়িং, এফারেন্টটা হচ্ছে ইনকামিং। তোমরা বলো তো, ইনকামিংটা অনেক চওড়া না, অনেক রক্ত আসবে না? আউটগোয়িংটা অনেক সরু না, যে কারণে এই জায়গায় অনেক কম্প্যাক্ট হবে না, রক্ত শুধু আসবে আসবে, এখানে চাপ ক্রিয়েট হবে না। এই যে চাপটা ক্রিয়েট হচ্ছে, এটা যেহেতু রক্ত বা তরল, এই জন্য এটাকে বলা হয় হাইড্রো। যেহেতু এগুলো রক্ত বা তরল, এই জন্য হাইড্রো, এরা একটা চাপ ক্রিয়েট করতেছে, হাইড্রো চাপ। কেন এটা চাপ ক্রিয়েট করতেছে? ওরা যখন এখানে আটকে গেল, স্ট্যাটিক হয়ে গেল, স্থির হয়ে গেল, তখনই চাপটা ক্রিয়েট হলো। সো স্ট্যাটিক চাপ। আমি আরেকবার বলছি, এখানে এরা এসে আটকে যায়, বাইর হওয়ার সময় খুব অল্প অল্প করে বের হতে পারে। রক্ত মানে হচ্ছে হাইড্রো, স্ট্যাটিক বা স্থির হয়ে যাচ্ছে, বাইরে হইতে পারতেছে না, এই জন্য স্ট্যাটিক। তো বাড়তে বাড়তে চাপ ক্রিয়েট হবে, দ্যাট ইজ কল চাপ, হাইড্রোস্ট্যাটিক চাপ। এই হাইড্রোস্ট্যাটিক চাপটা হচ্ছে 70-র মতো। কত? 70 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন তোমরা আমাকে বলো তো, এরা যেখানে চাপ ক্রিয়েট হচ্ছে, ডেফিনেটলি এই যে ছিদ্রগুলো এখন বের হবে কিনা? সব কিছু, অনেক কিছু বের হওয়ার চেষ্টা করবে না? এটা পলিথিনের মধ্যে যে পানি ঢোকে যে চাপ দাও, পলিথিন যে ফুটা ফুটা করো, পানি বের হবে কিনা? হবে, ওরা বের হওয়ার ট্রাই করবে। তো দেখো, এরা একটা চাপ ক্রিয়েট করতেছে, এদেরকে আমরা আটকে রাখার একটা চাপ ক্রিয়েট করতেছে, সেটা হলো 35। আমি চাপ দিচ্ছি 70, আমি একে চাপ দিচ্ছি 70, ও আমাকে চাপ দিচ্ছে 35, তাহলে আমি তো ঠেলে চলে যাবো কি না? নিউটনস থার্ড ল। ওকে, সো আমার চাপ, রক্তের চাপ 70, আমাকে চাপ দিচ্ছে 35, তাহলে আলটিমেটলি এই যে মাঝখানে যে 35 থাকলো, এই 35 চাপটাই কিন্তু ইফেক্টিভ চাপ। ওইটাই হলো ইফেক্টিভ চাপ। যে আমি যদি 35 চাপ দিই এখানে থেকে, ওরা আমাকে 35 দিচ্ছে, আমার কিচ্ছু হবে না, তাহলে ওদের থেকে আমি বেশি চাপ দিলে বের হতে পারবো। তার মানে ওই যে 35টা দেখতেছো, ওইটাই হলো ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার, ওইটাই হলো কার্যকর ফিল্ট্রেশন চাপ। ওইটা আছে বলেই কিন্তু এখানে ফিল্টার হয়। ঠিক আছে, পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, যখনই চাপ ক্রিয়েট হইলো, তখন আমাদের দুইটা কিডনি মিলে 125 ml ফ্লুইড এখান থেকে, এই যে এখান থেকে স্পেসটার ভেতরে চলে আসে, এসে তারা নিচের দিকে যাওয়া শুরু করে। কত? 125 ml। আবার বলো, কত ml? 125 ml। তো ওইটাকে কি আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট বলবো না? যে গ্লোমেরুলার নিচে ফিল্ট্রেশন হইলো মাত্র 125 ml, এখান থেকে গ্লোমেরুলাস থেকে ফিল্টার হইলো 125 ml, রাইট? সো এটাকে আমরা বলি প্রাইমারি মূত্র, প্রাথমিক মূত্র। কারণ এটাই মূত্র না, এরপরে এখান থেকে আবার কাহিনী আছে, তারপর বাকি মূত্র হয়ে যায়। ঠিক আছে, প্রশ্ন হলো এই 125 ml যে এখানে আসলো, তাহলে আলটিমেটলি এখানে আসছিল কতটুকু? 1200 ml। দুই কিডনিতে প্রত্যেক মিনিটে 1200 ml রক্ত ঢোকে, 125 ml নিচে নামে বা গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কতটুকু আসছিল? দুই কিডনিতে 1200 ml আসে প্রত্যেক মিনিটে, এখানে আসে 1200 ml প্রত্যেক মিনিটে, নিচে নামে 125 ml, যেটাকে আমরা প্রাইমারি মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট বলি। এবং এখান থেকে শেষ পর্যন্ত যাইতে পারে মূত্র হিসাবে মাত্র 1%। কত পার্সেন্ট? 1%। তাহলে 1% বলতে 1 ml, 1 ml মাত্র ফাইনাল মূত্র উৎপন্ন হয়। তাহলে বলো তো, এই যে 124 ml যেটা থাকলো, এই 124 ml কি করবে? আশেপাশে যে রক্ত নালী আছে এখানে ফিরে যাবে। এই দেখো 124 ml ফিরে গেল। তাহলে 125-এর মধ্যে 24 যদি আবার রক্তে ফিরে যায়, 1 ml চলে যাচ্ছে। তাহলে বলো তো ফাইনাল মূত্র কতটুকু? 1 ml। তাহলে এইটা কি মূত্র ছিল না, এটা প্রাইমারি মূত্র আমরা বলছি, বা প্রাইমারি ফিল্ট্রেট বলছি, আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট বলছি। গ্লোমেরুলাসে ফিল্টার হয়ে এখানে চলে আসছে, রাইট?
আচ্ছা, সো দেখো কার্যকর পরিশ্রাবণ চাপ এখানে দেওয়া আছে 25, আলিম স্যারের বই আছে 35, সো ইটস ওকে। তোমরা আজমল স্যারেরটাই দেখবা, 25 না থাকলে দেন 35 মেশাবা। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, ডান। তাহলে আমরা এই যে ফিল্টার করলাম, ফিল্টার করার সময় দেখো দুইটা জিনিস ফিল্টার হয় না, একটা হলো আরবিসি বা রক্তকণিকা, আরবিসি এবং অন্যান্য রক্তকণিকা, আর একটা হলো প্রোটিন। যদি আরবিসি যায় তাহলে আমরা কিন্তু প্রস্রাবের সাথে দেখবো প্রস্রাব লাল হয়ে গেছে, মূত্র উৎপন্ন হচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত বাইর হইতেছে, ভালো না। আবার যদি প্রোটিন যায় তাহলে দেখবো প্রস্রাব অনেক ঘোলা হইতেছে, সাদা সাদা ঘোলা হইতেছে, ওটাও খুব খারাপ জিনিস। তাহলে মূত্রের মাধ্যমে যদি আরবিসিও যায় বা মূত্রের মাধ্যমে যদি প্রোটিন যায়, দুইটাই আমাদের কিডনি ড্যামেজের লক্ষণ। আরবিসি গেলে আমাদের প্রস্রাব কি হবে, লাল হবে, রক্ত বের হবে, আর প্রোটিন গেলে প্রস্রাব ঘোলা হবে, ভারী হবে, যেটা দুইটাই কিডনি বিকলের লক্ষণ। তো প্রিয় স্টুডেন্ট, এই দুইটা বাদে বাকি যেগুলো আছে, যেমন সোডিয়াম যায়, পটাশিয়াম, নিচে নামে কারা, সোডিয়াম যায়, পটাশিয়াম যায়, অ্যামোনিয়া যায়, ইউরিয়া যায়, অন্য অন্য জিনিস যায়, আরও খারাপ খারাপ জিনিস সব যায়, পানি যায়, বেশিরভাগই যায় পানি, রাইট। তো প্রশ্ন হলো বলো তো কেন 125 ml নিচে গেল আবার 124 ml ফিরে আসলো, বলো তো। খুব সিম্পল, তোমরা চিন্তা করো তো, যখন আমরা উজু করি, উজু করতে একটুকু পানি হলে চলে, চলে কি না? তারপরও একটু ভালো করে উজু করার জন্য আমরা এতগুলো পানি খরচ করি না? আবার চিন্তা করো, তোমার হচ্ছে ফ্লোরের মধ্যে একটু ময়লা জমে আছে, এতটুকু ময়লা তুমি টাচ করতে পারতেছো না, কারণ নোংরা ময়লা। এখন তুমি বলো তো এতটুকু ময়লার জন্য 1 গ্লাস পানি হলে হয় কি না? হয়। তুমি করো কি, 2 বালতি পানি ঢালো, ঢালো কি না? লাইক দ্যাট। তুমি যদি এখান থেকে খারাপ জিনিস নিচে নামাইতে চাও তাহলে চেষ্টা করবা অনেক পানি যেন নামে, পানির সাথে খারাপ জিনিসগুলো নামে। তাহলে অনেক পানি, অনেক খারাপ জিনিস যদি নামে এখানে, তাহলে ওই পানিটাকে আবার ফিরে আনতে হবে। তো এগুলো যদি তুমি পাঠাই দিতা মূত্র হিসাবে, সারাদিন ধরে তোমাকে বাথরুমে বসে থাকা লাগতো, নাহলে ক্যাথেটার করে ঘুরে বেড়ানো লাগতো, এরকম করে ধরে ধরে ইউরো ব্যাগ, মূত্রের থলিটা, এটা খুব ভয়ঙ্কর হতো, রাইট। আচ্ছা, বইয়ের দিকে দেখ। সো এখন আমাদের টার্গেট হলো এই যে আমরা এখানে ফিল্টার করলাম, ফিল্টার করার সময় আমরা খুব সূক্ষ্মভাবে ফিল্টার করলাম, কাকে পাঠাবো কাকে পাঠাবো না, কটটুকু পাঠাবো না, এই জন্যই কিন্তু এটাকে বলা হয় অতি পরিশ্রাবণ বা সূক্ষ্ম পরিশ্রাবণ বা আলট্রা ফিল্টার। এবার চলে আসি এখানে, যেগুলো তুমি নিচে পাঠাই দিলা মূত্র হিসেবে যাচ্ছিল, এই যে 125 ml পাঠাই দিছো, তো এইগুলোর মধ্যে 124 ml ফিরাই নিয়ে আসতে হবে। এই ফিরাই নিয়ে আসার ব্যাপারটার নামই হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ। এর মানে হলো আমি এখন নির্বাচিত করবো, সিলেকশন করবো কাকে কাকে আমি ফিরাই নিয়ে আসবো, কাকে কাকে আনবো না, কাকে আনলে কতটুকু নিয়ে আসবো এবং কোথা থেকে নিয়ে আসবো, বুঝতে পারছো? এই জন্য কিন্তু নির্বাচিত বা সিলেক্টিভ কথাটা বলা আছে, নির্বাচিত বা সিলেক্টিভ। কোনো কিছু রক্তে প্রবেশ করা মানে হচ্ছে শোষণ, যে কোনো কিছু রক্তে প্রবেশ করা মানে শোষণ। তুমি আমাকে বলো তো এখানে যে জিনিসগুলো পানি টানি যা কিছু ছিল, এগুলো কি আমরা পরিপাক নালীতে খেয়ে রক্তে পাঠাই নাই একবার? এই জিনিসগুলো আমরা একবার খাইছিলাম না, খেয়ে রক্তে পাঠাইছিলাম না? তাহলে এই যে এখানে শোষণ ঘটছে, সেম জিনিসটা এবার আমাদের কিডনিতে দেহের বাইরে চলে যাচ্ছে, আবার আমরা ওটাকে রক্তে ফিরাই নিয়ে আসতেছি। তাহলে এখানে কি শোষণ কথাটা আবার ব্যবহার করা যাবে না? পুনঃশোষণ ব্যবহার করতে হবে, কারণ দ্বিতীয়বার আমরা একটা জিনিসকে শোষণ করতেছি, একই জিনিসকে। যে জিনিস আমি এখানে শোষণ করছিলাম, সেম জিনিসটা আমি বের করে দিয়ে আবার শোষণ করে আনতেছি রক্তে। সো এখানকারটা কি শোষণ, এখান থেকে রক্তে যাওয়া, কিডনি থেকে বের হয়ে আবার রক্তে যাওয়াকে আমরা বলি পুনঃশোষণ। মনে থাকবে হোয়াই ইট ইজ পুনঃশোষণ, ভুলেও এখানে অনলি শোষণ বলা যাবে না। ওকে, সো নির্বাচিত পুনঃশোষণ মানে হলো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন। ওকে, আচ্ছা, এটার আরেকটা নাম হলো টিউবুলার পুনঃশোষণ। টিউবুলার পুনঃশোষণ মানে কি বলো তো? এই যে এগুলো টিউবুলা, নালিকা না, নালিকা থেকে নিয়ে আসতেছি, এই জন্য টিউবুলার। আর পুনঃশোষণ মানে পুনঃশোষণ, বুঝতেই পারতেছো, সেম জিনিসটা এর আগে আমরা শোষণ করছিলাম। তো এখন চলে আসি কি হয়, আমরা যে জিনিসটা এখানে ফিল্টার করলাম কত, 125 ml, 124 ml যদি ফিরাই নিয়ে আসি, ধরা যায় মোটামুটি 80%কে আমরা আবার ফিরাই নিয়ে আসি, ধরা গেল আমরা 80%কে আবার ফিরাই নিয়ে আসি। কেন এরা ফিরে আসতে পারে, এর একটা বিশেষ কারণ আছে। এই যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলটা দেখতে পাচ্ছ না, নিকটবর্তী পেঁচানো নালিকা, এখানে খুব চমৎকার কিছু ব্যাপার আছে, এখানে কিছু চ্যানেল আছে। কি আছে? চ্যানেল, যেটাতে ভেদ করে যাইতে পারে, এই জন্য এটাকে বলা হয় বেজাল চ্যানেল, ভেদ করে আসতে পারে। সো দিস ইজ কল্ড বেজাল চ্যানেল। এরপর হচ্ছে মাইক্রোভিলাই, এই যে এরকম মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই আসলে কি করে জানো? মাইক্রোভিলাইয়ের ভেতর দিয়ে কোনো কিছু যাওয়া সহজ,
আর ওরা আঙ্গুলের মতো থাকলে হয় কি অল্প একটু জায়গার মধ্যে অনেক জায়গা পাওয়া যায়। খুব সিম্পল, দেখো এই জায়গায় তুমি প্রবেশ করতেছো এই দেয়াল দিয়ে, বাট এখান থেকে এই পর্যন্ত আমি যদি এইরকম করি, ভিলাইয়ের মতো করে দেয়, দেখো এই পাশে আসতে পারতেছো, এই পাশে, 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 এই পাশে। সো সেম জায়গাতে আমরা যদি অনলি দেয়াল না রেখে ভিলাই দিই, আমরা বেশি বেশি শোষণ করে নিয়ে আসতে পারি। সো এই জায়গায় প্রচুর পরিমাণে মাইক্রো ভিলাই আছে। তাহলে কি হয় যে এখানকার যে জিনিসটাকে আমরা আবার রক্তে নিয়ে আসবো, সেই জিনিসটা খুব সহজে রক্তে যাইতে পারে। ঠিক আছে, তাহলে বলো তো যে আমরা যে পুনঃশোষণ করতেছি কয়টা বৈশিষ্ট্য খেয়াল করতেছি এখানে। 1 নম্বর, এখানে মাইক্রোভিলাই আছে, বেশি বেশি শোষণ করা যায় অল্প জায়গার মধ্যে। বেজাল চ্যানেল আছে। বেজাল চ্যানেল মানে হচ্ছে এই বেজাল সেলগুলা বা এখানে যে ভিত্তি কোষগুলো আছে এগুলোর ভেতরে চ্যানেল আছে। চ্যানেল মানে রাস্তা। 3 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া বেশি। 2 নম্বর মাইটোকন্ড্রিয়া বেশি। মাইটোকন্ড্রিয়া মানে হচ্ছে এখানকার যে কোষগুলো আছে তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি। আর যত বেশি মাইটোকন্ড্রিয়া তত বেশি এটিপি, আর যত বেশি এটিপি তত বেশি এরা ওই এটিপি খরচ করে কোনো জিনিসকে আবার রক্তে আনতে পারে। খুব সিম্পল, আমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, আমি কি করব, নদীতে যাওয়া জিনিসগুলোকে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবো। আমার কাছে ক্ষমতা নাই, টাকা নাই, তাহলে আমি কি করব, আমি মানুষকে টেনে আনতে সাহস পাবো না, রাইট? আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি 3 নাম্বার বৈশিষ্ট্য, কেন পুনঃশোষণ করা যায়। কৈশিক জালিকার সাথে সন্নিবিষ্ট থাকে। এই যে দেখো, এটা হচ্ছে নেফ্রনের নালী, তাই না? এটা নেফ্রনের নালীটা, এই যে আশেপাশে দেখো রক্তনালী বা কৈশিক জালিকা, এরা কাছাকাছি, এত কাছাকাছি থাকে যে খুব সহজে এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটাতে যাইতে পারে। বুঝতে পারছো? ওইটাই কিন্তু বলছে যে নেফ্রনের নালীগুলো রক্তের কৈশিক জালিকার সাথে সন্নিবিষ্ট বা একসাথে থাকে, যে কারণে এরা সহজেই কি করতে পারে, যাতায়াত করতে পারে। ইজন্ট ইট বিউটিফুল? চমৎকার জিনিস না এটা? ইয়েস, হিউম্যান বডি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বেস্ট এক্সাম্পল। এর থেকে ভালো ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে আর কোথাও নাই। হিউম্যান বডি বা অ্যানিম্যাল বডি, বুঝতে পারছো? ছোট্ট একটা অ্যানিম্যাল, একটা এমিবা, কি চমৎকার ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরের মধ্যে। সো তোমরা তো খালি বলো যে বুয়েটে পড়বো, ইঞ্জিনিয়ার হবো, হিউম্যান বডির ইঞ্জিনিয়ার হবো, কিংবা এই জিনিস নষ্ট হয়ে গেলে ঠিক করার জন্য, রাইট? আচ্ছা, এবার চলে আসি আমরা 3 নম্বর জিনিস, টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। প্রিয় স্টুডেন্ট, এটা খুব সিম্পল জিনিস। প্রথমটাতে কি ছিল, আমরা ফিল্টার করছি, কিছু কিছু পছন্দ মতো জিনিস আটকায়, বাকিদের ফিল্টার করে দিছি। 2 নম্বরটাতে কি করছে, অতিরিক্ত জিনিসগুলো আবার টেনে নিয়ে এসে রক্তে, যে রক্ত থেকে ফিল্টার হয়েছিল সেই জিনিস আবার রক্তে আসছে। সিম্পল। 3 নম্বর জিনিস হচ্ছে, মাঝে মাঝে হয় না যে গাড়ি চলে গেছে কিন্তু 2 জন পিছ পড়ছে, ফোন দিয়ে গাড়ি থামাও, আমরা আসতেছি, হয় কি না? তো তুমি আমাকে বলো, তারা স্ট্যান্ড থেকে গাড়িতে উঠলো না রাস্তার মাঝখান থেকে? রাস্তার মাঝখান থেকে। এই রক্ত নালীগুলাতে এখন দেখা গেল যে ইউরিয়া আরও আছে, পিউরিক অ্যাসিড আছে এবং নানা জিনিস আছে। এখন ওরা ভাবতেছে যে এইগুলো এখানে গিয়ে ফিল্টার করার থেকে আমরা 2 পাশে যাইতে পারতেছি, তো এরা এখানে এসে এখানে জয়েন করবে। বুঝতে পারছো? সো ওইটাকে বলা হচ্ছে টিউবুলার ক্ষরণ। মানে এই টিউবে কি হয়, খরিত হচ্ছে। ওকে, জায়গাটা এত আনক্লিন হয়ে গেছে যে বোঝানো খুব মুশকিল। এটা হচ্ছে রক্তনালী, এই 2টা, আর এটা হচ্ছে টিউবিউল বা নেফ্রনের নালিকা। তো এখানে হয় কি যে এই যে দেখো আসলো, ওরা কি আসলো, ইউরিয়া এবং নানা ধরনের জিনিস, ক্রিয়েটিনিন আসলো, ঠিক না? কেমনে আসলো এরা? এই রক্তনালী থেকে বেসিক্যালি এরা আসছে, এই দিক থেকে আসছে। সো দ্যাট ইজ কল্ড টিউবুলার ক্ষরণ। মানে টিউবিউলে ক্ষরণ হয়, নট ফিল্ট্রেশন হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি কারা কারা আসে। এই যে ক্রিয়েটিনিন আসে, ইউরিয়া আসে। 2 নম্বর হচ্ছে, এখন যে জিনিসটা তুমি পাচ্ছ এটাই অ্যাকচুয়ালি মূত্র। বুঝতে পারছো? এখন যে জিনিসটা আছে ওটা অ্যাকচুয়ালি এই 1 ml। এই 1 ml এর মধ্যে পানি থাকে, বিভিন্ন লবণ থাকে, ক্রিয়েটিনিন থাকে, ইউরিয়া থাকে এবং আরও নানা ধরনের জিনিস থাকে। দ্যাট ইজ কল মূত্র। সো আশা করছি তুমি এই জিনিসটা বুঝতে পারছো, আমি 1 মিনিটের মধ্যে পুরোটা কভার করি। আমাদের টার্গেট শুধু নাইট্রোজেনগুলোকে বের করে দাও। মাংস খাইছো, পরিপাক নালীতে এনজাইমের মাধ্যমে এমিনো অ্যাসিড হয়েছে, আর এমিনো অ্যাসিডে এমিন মূলক আছে, সেটার মধ্যে নাইট্রোজেন আছে, সেই এমিন মূলকটাকে আমরা বাইর করব। দেখো, এমিনো অ্যাসিড থেকে এমিন মূলকটা বাইর করছি, নাইট্রোজেন আমরা পেয়ে গেলাম, রাইট? এই যে এমিনটা এই যে এখানে রাখলাম। তাহলে যা বাকি রইলো তার নাম কিটো অ্যাসিড, সেই কিটো অ্যাসিডকে আমরা মাইটোকন্ড্রিয়ায় পাঠিয়ে দিছি, কাজে লাগাও।
এমিনটার সাথে একটা প্রোটন অ্যাড যেই না করে দিলাম, NH3 হয়ে গেল। NH3-র সাথে আরও একটা খারাপ জিনিস, দুইটা জিনিসকে একসাথে বাঁধতে লাগে টাকা, শক্তি। তো তিনজন মিলে হয় কার্বামাইল ফসফেট, তাদেরকে আমরা একটা চক্রে প্রবেশ করিয়ে দিই। চক্রে প্রবেশ করলে আলটিমেটলি তারা ইউরিয়া তৈরি করে, যে ইউরিয়া পরবর্তীতে কিডনিতে চলে যায় রক্তের মাধ্যমে। ঠিক আছে, তারা যে চক্রে প্রবেশ করে তার নাম অর্নিথিন চক্র। এখানে দুইটা বিক্রিয়া ঘটলো, একটা হলো ইউরিয়া সৃষ্টি হলো আর একটা ডিএমিনেশন ঘটলো, এবং দুইটা যকৃতে ঘটে। এইটা শুধু পরিপাক নালীতে ঘটে। সো খাওয়া থেকে শুরু করে ত্যাগ পর্যন্ত আমরা পুরো প্রসেসটা দেখতে পাচ্ছি। তো ইউরিয়াটা রক্ত থেকে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে ধমনী বা মহাধমনীর মাধ্যমে শেষ পর্যন্ত রেনাল ধমনীতে যায়, রেনাল ধমনী থেকে অ্যাফারেন্ট ধমনিকা হয়ে প্রবেশ করে তারা এখানে ঢোকার পরপরই তারা কিছু জিনিস রেখে কিছু জিনিসকে ফিল্টার করে, রক্ত কণিকা এবং প্রোটিনকে রেখে বাকিগুলো ফিল্টার করে। এই যে বেছে বেছে ফিল্টার করলো, এই জন্য এটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন বা অতি পরিশ্রাবণ বা সূক্ষ্ম পরিশ্রাবণ। এটা হয় একটা চাপের জন্য, রক্তগুলো এখানে আটকে গিয়ে যে চাপ ক্রিয়েট হয়েছে তার নাম হাইড্রোস্ট্যাটিক চাপ। বাট হাইড্রোস্ট্যাটিক চাপে বেশি, হ্যাঁ হাইড্রোস্ট্যাটিক চাপ বেশি যারা তাকে আটকে রাখছে তাদের থেকে, ফলে ওইটা 25 কিংবা 35, যে কারণে ফিল্টার হচ্ছে। সো এখন যে ফিল্টারগুলো হইল সেগুলোকে আমরা বললাম গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাইমারি মূত্র। কারণ এগুলো সবগুলো আমাদের মূত্র হিসেবে যাবে না, এখানে কিছু অ্যাড হবে, কিছু মাইনাস হবে, দেন আমাদের 1% মূত্র পাবো। সো ওইটা ফাইনাল মূত্র, বুঝতে পারছো? সো এখন দেখো 1200 ml আসে প্রত্যেক মিনিটে আমাদের দুই কিডনিতে, প্রত্যেক মিনিটে 1200 ml রক্ত আসে, 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাইমারি মূত্র হয়ে যায়, তার মধ্যে 1 ml ফাইনাল মূত্র হয়ে যায়, 125 ml আবার ফিরে যায় রক্তে, তাই না? 124 ফিরে যায় আবার রক্তে, ডান। তো যে চাপটার জন্য অ্যাকচুয়ালি ফিল্টার হলো সেই চাপটার নাম হচ্ছে ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার বা কার্যকর পরিশ্রাবণ চাপ। খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশনগুলো এখানে। এবার চলে আসি আমরা যে জিনিসগুলো আমরা পাঠাইলাম 124 ফিরাই নিয়ে আসবো, ওইটাকে আমরা বলবো পুনঃশোষণ, নট শোষণ। রক্তে যাওয়াকেই বলা হয় শোষণ, বাট আমরা যখন খাইছিলাম ওই জিনিসগুলো রক্তে গেছিলো, দ্যাট ইজ শোষণ। ওই জিনিসটা বের করে দিয়ে আবার রক্তে আনতেছি, দ্যাট ইজ কল পুনঃশোষণ। ডান। পুনঃশোষণের সময় কেন পুনঃশোষণ ঘটে আমি কারণগুলো এখানে দেখিয়েছি, এবং 80%ই আমরা পুনঃশোষণ করে ফিরে নিয়ে আসি। দেন হচ্ছে টিউবুলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ। আর মনে রাখবে এটা নি, স বা আনিস। ক্লিয়ার? সো মাঝপথেও কারো অ্যাড হয়, এটাকে আমরা বলি সক্রিয় ক্ষরণ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সময় নিয়ে শুধু পড়বা দাগিয়ে সুন্দর করে। এখানে আমি যে টপিকগুলো লিখে দিয়েছি আর এখানে যে আমি দেখিয়েছি পরীক্ষায়, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।